হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। এর আগের ভিডিওতে আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশনের প্রথম দুটো টপিক অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি আর হোয়াট ইজ ইউনিট এই দুটো টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ভেরিয়াস টাইপস অফ ইউনিট আর সিস্টেম অফ ইউনিট নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমরা শেষ করেছিলাম যে আমরা যে কোনো স্ট্যান্ডার্ডকেই ইউনিট হিসেবে কনসিডার করতে পারি, কিন্তু তার জন্য সেই স্ট্যান্ডার্ডটিকে তিনটি কন্ডিশনকে ফুলফিলমেন্ট করতে হয়েছিল। তাকে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হতে হবে, অর্থাৎ সর্বজনীন গ্রাহ্য হতে হবে, ইজিলি অ্যাভেলেবেল হতে হবে, অর্থাৎ সহজে যাতে তাকে পাওয়া যায়, এবং টাইম ইনভ্যারিয়েন্ট অর্থাৎ সময়ের সঙ্গে যাতে অপরিবর্তনশীল হয়। তাহলে এই তিনটি কন্ডিশন ফুলফিলমেন্ট করলেই আমরা সেই স্ট্যান্ডার্ডটিকে ইউনিট ধরতে পারবো। তো 1971-এর আগে অবধি সায়েন্টিস্টরা ভাবতেন যে এই হোল ইউনিভার্সে তিনটি মৌলিক রাশি আছে, এবং সেই তিনটি মৌলিক রাশি যথাক্রমে হতো দৈর্ঘ্য, ভর এবং সময়, অর্থাৎ লেন্থ, মাস এবং টাইম। এই তিনটি রাশিকে সায়েন্টিস্টরা মৌলিক রাশি হিসেবে ধরেছিল, এবং এই তিনটি মৌলিক রাশির উপর ভিত্তি করে তারা সিস্টেম অফ ইউনিট তৈরি করেন, অর্থাৎ একক পরিমাপের বিভিন্ন পদ্ধতিকে তারা নির্ধারিত করেন। তো 1971 সালের আগে সিস্টেম অফ ইউনিট বা বাংলায় যাকে আমরা বলি একক পরিমাপের বিভিন্ন পদ্ধতি, সিস্টেম অফ ইউনিট 1971 সালের আগে অবধি তিনটি ভাগে ছিল। কি কি? একটি ছিল সিজিএস ইউনিট, এর আরেকটি নামও আছে যার নাম হচ্ছে গসিয়ান সিস্টেম অফ ইউনিট। এরপরে সেকেন্ড ছিল এফপিএস সিস্টেম বা ব্রিটিশ সিস্টেম, এবং লাস্ট ছিল এমকে সিস্টেম। এরও একটি নাম আছে, এর নাম হচ্ছে ম্যাট্রিক সিস্টেম। তাহলে এখানে 1971-এর আগের আমরা ঘটনা দেখছি। তো এখানে দেখো, আগের স্লাইডেই বলেছিলাম যে দৈর্ঘ্য, ভর এবং সময়কে মৌলিক রাশি ধরা হয়েছিল 1971 সাল অবধি। তাহলে এখানে দেখো সিস্টেম অফ ইউনিটে যাদেরকে আমরা বেস ইউনিট অর্থাৎ ফান্ডামেন্টাল ইউনিট, যাকে বাংলা ভাষায় বলে মৌলিক রাশি ধরেছিলাম, সেগুলি দেখো ছিল দৈর্ঘ্য, ভর এবং সময়ের একক। এই যে সিজিএস দেখো, সিজিএসের যেটা সি সেটা হলো সেন্টিমিটার, জি হলো গ্রাম এবং এস হলো সেকেন্ড। একইভাবে এফপিএসের এফ হলো ফুট বা ফিট, যাকে আমরা বলি দৈর্ঘ্যের একক এফপিএসে, পি হলো পাউন্ড বা ভরের একক, এবং এস হলো সেকেন্ড। এবং এমকেএসে ছিল এম ফর ছিল মিটার, কে ফর ছিল কিলোগ্রাম এবং এস ফর ছিল সেকেন্ড। তা দেখতে পাচ্ছি 1971 সালের আগে অবধি এই তিনটি রাশিকেই মৌলিক রাশি ধরা হয়েছিল। কিন্তু যত বেশি সায়েন্স এগোতে থাকলো এবং সায়েন্সের যত ডেভেলপমেন্ট হতে থাকলো, তো তখন দেখা গেল যে আরও কিছু মৌলিক রাশি বর্তমান, এবং তারা অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়। তো এই জন্য 1971 সালে ফ্রান্সে একটি মিটিং হলো, যাকে আমরা জেনারেল কনফারেন্স অফ ওয়েট অ্যান্ড মেজার্স নামে জানি। সেই মিটিংয়ে টোটাল 7টি রাশিকে আমরা মৌলিক রাশি হিসেবে ধরলাম, এবং এই 7টি রাশি দ্বারা যে সিস্টেমটি তৈরি করা হলো তাকে আমরা বললাম এসআই সিস্টেম, যার ইংলিশ নামটি হলো ইন্টারন্যাশনাল সিস্টেম। দেখো এখানে আমরা লিখলাম এসআই, কিন্তু লিখছি আইএস মানে ইন্টারন্যাশনাল সিস্টেম, যেহেতু এখানে এই কনফারেন্সটা ফ্রান্সে হয়েছিল, তো ফ্রান্সের ভাষায় এর নাম ছিল সিস্টেম অফ ডি ইন্টারন্যাশনাল। তো সেই জন্য আগে এস এসছে, তারপরে আই এসছে। তো আগেই বলেছিলাম এই এসআই সিস্টেমে মোট 7টি একককে মৌলিক রাশি ধরা হয়েছিল। এই 7টি রাশি কী কী ছিল সেটি দেখা যাক। প্রথমে ছিল লেন্থ, তারপরে হচ্ছে মাস, যাকে বাংলায় বলি ভর, তারপরে আসছে সময়, এরপর তাহলে দেখো এই তিনটি রাশি আগে থেকে মৌলিক রাশি ছিল, এর সঙ্গে আরও 4টি রাশিকে যুক্ত করা হলো। সেগুলি কী কী ছিল? সেগুলি প্রথমে ছিল ইলেকট্রিক কারেন্ট, এরপরে 5 নম্বর ছিল টেম্পারেচার, তারপরে 6 নম্বর ছিল অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স,
এবং 7 নম্বর ছিল লুমিনাস ইন্টেন্সিটি। তাহলে এখানে মোট আমরা 7টি রাশিকে মৌলিক রাশি ধরেছিলাম এবং এদের যে এককগুলি ছিল সে এককগুলি কী কী ধরা হয়েছিল না, লেন্থের একক ধরা হয়েছিল মিটার, মাসের ধরা হয়েছিল কেজি, টাইমের ধরা হয়েছিল সেকেন্ড, ইলেকট্রিক কারেন্টের ধরা হয়েছিল অ্যাম্পিয়ার, টেম্পারেচার ধরা হয়েছিল কেলভিন, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ছিল মোল, আর লুমিনাস ইন্টেন্সিটি ছিল ক্যান্ডেলা। তাহলে দেখো এই যে আমরা এমকেএস যখন বলেছিলাম, দেখো এই এমকেএসের এম ছিল মিটার, সেটি দেখো এখানে লেন্থে চলে এসেছে মিটার এসআই। আর দেখো ছিল কে ছিল কেজি, সেটিও এখানে চলে এসেছে কেজি এসআইতে, এবং টাইম ছিল সেকেন্ড, সেটিও এখানে চলে এসেছে। অর্থাৎ এমকেএসেরই মডিফাইড ভার্সন হচ্ছে এসআই। কিন্তু মনে রাখতে হবে এমকেএস আর এসআই কিন্তু এক নয়। এমকেএসে 3টি মৌলিক রাশিকে ফান্ডামেন্টাল ধরা হয়েছিল, কিন্তু এসআই টোটাল 7টি রাশিকে ফান্ডামেন্টাল ধরা হয়েছে। তাহলে এখন আমাদের আর এমকেএসের প্রয়োজন রইল না। এবং এফপিএসও যখনই এই হোল ওয়ার্ল্ডে ব্রিটিশ শাসন আস্তে আস্তে কমতে থাকলো, তখন এফপিএসেরও ব্যবহার অনেক কমে গেল। শুধুমাত্র যখন আমরা কেক খাই তখন আমরা পাউন্ড ইউজ করি, আর যখন বাড়ির সামনে দেওয়াল তোলা হয় তখন শুধু ফুট বলি বা ফিট বলি। তাহলে এই এফপিএসের কিন্তু ব্যবহার অনেক কমে গেছে। তাহলে এখন মোট কথা হলো যে আমাদের দুটি ইউনিটই এখন রইল, সেটি হলো সিজিএস ইউনিট আর এসআই ইউনিট। তাহলে এই সিজিএস এবং এসআইটাকেই আমরা সিস্টেম অফ ইউনিটের মেনলি দুটো পার্ট ভাবতে পারি। এখন ঘটনা কি ঘটলো যে এইখানে 1971 সালে যে মিটিংটি হয়েছিল সেই মিটিংটি তো শেষ হয়ে গেল, সব সায়েন্টিস্টরা নিজের নিজের বাড়ি চলে গেল। কিন্তু দেখা গেল কি যে আরও দুটি মৌলিক রাশি তৈরি হলো, সেই দুটি মৌলিক রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়। তাহলে এখন তো লিস্ট তৈরি করা হয়ে গেছিলো, তাহলে তাদেরকে এই 7টির মধ্যে আর জায়গা দেওয়া হলো না, তাদেরকে আলাদা করে লেখা হলো এবং তাদের নাম হলো সাপ্লিমেন্টারি ইউনিট, যাকে আমরা বাংলায় বলে থাকি সম্পূরক একক। তাহলে এই সাপ্লিমেন্টারি ইউনিটের মধ্যে দুটি ইউনিট রয়েছে, একটি হলো প্লেন অ্যাঙ্গেল, যাকে আমরা বাংলায় বলে থাকি কোণ, আরেকটি হলো সলিড অ্যাঙ্গেল, যাকে আমরা বাংলায় বলি ঘন কোণ। এই যে প্লেন অ্যাঙ্গেল বললাম, এই প্লেন অ্যাঙ্গেলের একক হলো রেডিয়ান এবং সলিড অ্যাঙ্গেলের একক হলো স্টেরেডিয়ান। এসআই এই মোট 7টি ছিল ফান্ডামেন্টাল ইউনিট বা মৌলিক রাশির একক, এবং তার সঙ্গে আরও দুটি একক যুক্ত হলো, আমরা যাদেরকে বললাম সাপ্লিমেন্টারি ইউনিট বা সম্পূরক একক। সেগুলি হলো প্লেন অ্যাঙ্গেল বা সিম্পল কোণ আর সলিড অ্যাঙ্গেল মানে ঘন কোণ। অরিজিনালি এই দুটি ছাড়াও অরিজিনালি আরও 3 ধরনের একক বর্তমান, সেগুলি একটু জানা প্রয়োজন। তো তোমাদেরকে একটু বলে রাখি যে কত ধরনের একক হয়। তো প্রথমে যে ধরনটি আসছে এককের সেটি আমরা জানি, সেটি হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। এর আরেকটি নাম আছে ইংলিশে, একে বলে বেস ইউনিট। অর্থাৎ এই রাশিগুলির ওপরেই সমস্ত রাশিগুলি ভিত্তি করে আছে। যদি মৌলিক রাশি না থাকে তাহলে অন্যান্য রাশিগুলি, যেগুলি আমরা লব্ধ রাশি বলেছিলাম, সেই রাশিগুলির একক কিন্তু আমরা বের করতে পারবো না, তাই তাকে আমরা বেস ইউনিট বলে থাকি। সেকেন্ডে এলো যেটি আমরা দেখলাম সাপ্লিমেন্টারি ইউনিট, একে বাংলায় বলে সম্পূরক একক। আর একে বাংলাটা লিখে রাখি, এটি হচ্ছে মৌলিক একক। সম্পূরক একক কোণগুলি ছিল আমরা দেখলাম, কী কী ছিল? কোণ বা প্লেন অ্যাঙ্গেল, আর ছিল ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল। তাহলে এই দুটি ছিল সাপ্লিমেন্টারি ইউনিট। এরপরে যেটি আসছে সেটি হচ্ছে ডিরাইভড ইউনিট। দেখো এই 7টি একক, এখানে এই যে ফান্ডামেন্টাল, খেয়াল করো আগের স্লাইডে যায়, এই ফান্ডামেন্টাল এককে দেখো, ফান্ডামেন্টাল ইউনিটে এই 7টি রাশি এবং এই সম্পূরক এককের এই দুটি রাশি বাদ দিয়ে যতগুলি রাশি আছে ততগুলি হচ্ছে ডিরাইভড ইউনিট বা লব্ধ একক। এর পরেরটি কি? এর পরেরটি হচ্ছে প্রপার ইউনিট। বাংলায় বলে উপযুক্ত একক। ওকে, এই প্রপার ইউনিটটি একটু বুঝতে হবে। এমন একটি একক বললাম যেটি হয় সিজিএস সিস্টেমে বা এসআই সিস্টেমে বা যে কোনো এই 4টি সিস্টেমে যে কোনো একটি সিস্টেমের মধ্যে বিলং করে, তাকে আমরা প্রপার ইউনিট বলবো। ধরো তোমাকে আমি বললাম সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার দেখো জিএস সিস্টেমে বিলং করে, তাহলে সেন্টিমিটার কিন্তু প্রপার ইউনিট। বললাম অ্যাম্পিয়ার, তো অ্যাম্পিয়ার দেখো এসআই আছে,
তাহলে অ্যাম্পিয়ার হয়ে গেল প্রপার ইউনিট। ধরো তোমাকে আমি বললাম মিটার পার সেকেন্ড, দেখো এই যে মিটার পার সেকেন্ড, মিটারও এসআই, সেকেন্ডও এসআই, তাহলে এখানে এইটি টোটালটি হয়ে গেল এসআইয়ের সিস্টেমে তাহলে বিলং করছে, তাহলে এটিও কিন্তু প্রপার ইউনিট। ধরো আমি তোমাকে বললাম সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে সেটি সিজিএস এলাই করবে, সেটি হয়ে গেল প্রপার ইউনিট। বা তুমি ধরো বললে পাউন্ড, পাউন্ড এফপিএস এলাই করছে, তাহলে সেটি প্রপার ইউনিট। এই যে চারটি সিস্টেম অফ ইউনিট ছিল, এই কোনো একককে লেখার সময় যদি দেখতে পাচ্ছি সেই এককগুলি যে কোনো এই চারটি সিস্টেমের মধ্যে যে কোনো একটি সিস্টেমে লাই করে, তাকে আমরা বলবো প্রপার ইউনিট। আর লাস্ট যে ইউনিটটি আছে তাকে আমরা বলবো প্র্যাকটিক্যাল ইউনিট। মানে বাংলায় বলে ব্যবহারিক একক। মনে রাখার বিষয় যে এখানে প্র্যাকটিক্যাল মানে কিন্তু এটা নয় প্র্যাকটিক্যালে যেসব এককগুলি ইউজ হয় তাকে আমরা প্র্যাকটিক্যাল ইউনিট বলবো, তা কিন্তু নয়। তাহলে প্র্যাকটিক্যাল ইউনিটটা কাকে বলবো না, ধরো এমন কোনো একক লিখলাম বা এমন কোনো একক যেটি এখানে এই যে চারটি সিস্টেম ছিল, এই চারটি সিস্টেমের মধ্যে কোনো সিস্টেমের মধ্যে বিলং করে না, বা যে কোনো সিস্টেমের সঙ্গে তাকে লেখা যেতে পারে। যেমন দেখো তোমাকে আমি বললাম ক্যালারি। দেখো ক্যালারি পার গ্রামও হয়, আবার ক্যালারি পার কেজিও হয়। তার মানে কি ক্যালারি গ্রামের সঙ্গেও লেখা যায়, আবার কেজির সাথেও লেখা যায়। মানে গ্রাম দেখো ছিল সিজিএস, কেজি হচ্ছে এসআই, তাহলে এখানে দুটো সিস্টেমের সঙ্গে ক্যালারি যেতে পারে, মানে সেটি প্র্যাকটিক্যাল ইউনিট। যখন আমরা দেখি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লিখলাম, সেখানেও লিখলাম ডিগ্রি, বললাম 30 ডিগ্রি অ্যাঙ্গেল, সেখানেও ডিগ্রি, তার মানে কি এখানে ডিগ্রি হয়ে গেল ব্যবহারিক একক। আর কি আছে, আর হতে পারে ওয়াট, ওয়াট ব্যবহারিক একক। অর্থাৎ যদি কোনো একক চারটি সিস্টেমের মধ্যে কোনো সিস্টেমে বিলং করে না, বা এমন কোনো একক যে এককগুলিকে আমি চারটে সিস্টেমের মধ্যে যে কোনোভাবে লেখা যেতে পারে, যেমন এখানে এই যে ক্যালারির ক্ষেত্রে, যেমন এই ক্যালারির ক্ষেত্রে আমরা ক্যালারি পার গ্রামও লিখেছি, ক্যালারি পার কেজিও লিখেছি, তাহলে এক্ষেত্রে কিন্তু দুটিতেই আমাদের সঠিক, কোনোটি ভুল নয়। তাহলে এখানে কিন্তু ক্যালারি হয়ে গেছিল আমাদের ব্যবহারিক একক। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে টোটাল পাঁচ রকমের একক হয়ে থাকে। কি ফান্ডামেন্টাল, সাপ্লিমেন্টারি, ডিরাইভ, প্রপার আর প্র্যাকটিক্যাল। তাহলে ফান্ডামেন্টাল হলো মৌলিক রাশি বা বেস ইউনিট, ওই 7টি ছিল। তারপরে সাপ্লিমেন্টারি ইউনিট, কোণ এবং ঘনকোণ। তারপরে হলো ডিরাইভ ইউনিট, 8টি মৌলিক রাশি ও 2টি সাপ্লিমেন্টারি ইউনিট বাদ দিয়ে বাকি সবগুলি হচ্ছে ডিরাইভ ইউনিট। তারপরে তোমার প্রপার ইউনিট, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সিস্টেম অফ ইউনিট থেকে বিলং করবে, হয় সিজিএসে থাকবে বা এফপিএসে থাকবে বা এমকেএসে থাকবে বা এসআই থাকবে। আর লাস্ট তোমার প্র্যাকটিক্যাল ইউনিট, অর্থাৎ ব্যবহারিক একক, মানে যেগুলি হয় এই চারটি সিস্টেমের মধ্যে বিলং করছে না, বা আমি যে ইউনিটকে এই চারটি সিস্টেমের যে কোনো একটি ইউনিটের সঙ্গে লিখতে পারি, তাকে আমরা বলবো ব্যবহারিক একক। তাহলে আশা করি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তো এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আগের দিনে একটি আমি উদাহরণ দিয়েছিলাম কাঠের ব্লকের, যে সিজিএস আর এসআইয়ের মধ্যে কোনটি বড় সিস্টেম অফ ইউনিট এবং কোনটি ছোট সিস্টেম অফ ইউনিট, সেটি একটু দেখে নিই। এই কনসেপ্টটি ক্লিয়ার থাকা খুব প্রয়োজন। আগের দিনে আমরা কাঠের ব্লক দিয়ে একটি উদাহরণে দেখেছিলাম যে স্ট্যান্ডার্ড কীভাবে ধরতে হয়। তো ধরো তোমাকে আমি প্রথমে বললাম কি এই কাঠের ব্লকটাকে মাপতে হবে, সেই আগের দিনের মতনই তোমাকে আমি কোনো কিছু দিইনি, একটি পেন আছে তোমার কাছে, সেই পেন দিয়ে তুমি মাপবে। এই সেই পেনটি ছিল, এবং এই পেনটিকে তুমি একবার বসিয়েছিলে, এখানে দাগ দিয়েছিলে, তারপরে আবার ধরে একে এখানে বসিয়েছিলে এবং একে এখানে বসিয়েছিলে, এবং এই কাঠের ব্লকটির আমরা লেন্থ মেজার করেছিলাম। আশা করি তোমাদের খেয়াল আছে যে বলেছিলাম 3 পেন। ঠিক, ধর তোমার অন্য কোনো একটি বন্ধুকে বললাম যে এই কাঠের ব্লকটিকে মাপতে, কিন্তু তাকে এই পেন না দিয়ে তাকে আমি শুধুমাত্র এই পেনের ক্যাপটি দিলাম, যাকে বাংলায় ঢাকনা বলি আমরা। তো এই পেনের ঢাকনাটি বা এই ক্যাপটি দিলাম, তখন কি করবে সে এইভাবেই তখন মাপবে। ধরলাম এখন আর এই পেনটি নেই, এখন তার কাছে শুধুমাত্র এই ঢাকনাটি আছে, তাহলে এই ঢাকনাটি তখন সে এখানে রাখবে, তারপরে এখানে দাগ দেবে, তারপরে আবার এই ঢাকনাটি ধরবে, এখানে বসাবে, আবার দাগ দেবে। তো ধরলাম কি এমনি করে করে ও 6বার এখানে এই ঢাকনাটিকে যখন বসালো, তখন দেখতে পেলাম যে 6বারে এইভাবে আরেকবার বসালো, আবার এখানে দাগ দিয়ে আবার বসালো, আবার এখানে বসালো, আবার এখানে বসালো। ধরলাম যে 6বার যখন সে মাপলো, তো 6বারে সে এই কাঠের ব্লকটিকে সম্পূর্ণ মাপতে পারে। তার ক্ষেত্রে সে লিখবে যে এই কাঠের ব্লকটির দৈর্ঘ্য হবে 6 ক্যাপ,
তাহলে দেখো তোমার ক্ষেত্রে এই পেনটি ছিল ইউনিট বা স্ট্যান্ডার্ড, আর তোমার বন্ধুর ক্ষেত্রে এই ক্যাপটি বা ঢাকনাটি ছিল ইউনিট বা স্ট্যান্ডার্ড। তাহলে এখানে কে সঠিক মাপলো? যদি তুমি একটু লক্ষ্য করেছো এখানে কিন্তু দুজনেই সঠিক মেপেছে, কিন্তু দুজনের স্ট্যান্ডার্ডটি আলাদা আলাদা ছিল। তাহলে তোমার বন্ধুর জন্য যেটি স্ট্যান্ডার্ড ছিল সেটি সাইজে ছোট, তোমার ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ডটি ছিল সেটি কিন্তু তার তুলনায় বড়। অর্থাৎ তোমরা এখানে দুজনেই সঠিক মেপেছো। তাহলে কি আমি লিখতে পারতাম 3 পেন ইকুয়াল টু 6 ক্যাপ। অর্থাৎ তোমরা দুজনেই এখানে সঠিক মেপেছো, কিন্তু তোমাদের দুজনের আলাদা আলাদা স্ট্যান্ডার্ড ধরেছো তোমরা। তাহলে এখানে দেখো কে বড় না, এখানে দেখো পেন ছিল বড় ইউনিট, অর্থাৎ তোমার ক্ষেত্রে পেনটা বড় ইউনিট এবং তোমার বন্ধু যে ইউনিট ধরেছিল ক্যাপ সেটা কিন্তু ছোটো ইউনিট। তুমি একটু লক্ষ্য করো, যখন বড় ইউনিট আমরা ধরেছিলাম তখন তার যেটা মাল্টিপল ছিল, অর্থাৎ যেটা গুণিতক ছিল তার সংখ্যাটা দেখো কম এসছে, সেখানে 3 এসছে। কিন্তু যখন দেখো ইউনিটের মানটি ছোট তখন কিন্তু মাল্টিপলের মানটি বড় এসছে। অর্থাৎ কি আমরা এখান থেকে লিখতে পারতাম, তাহলে যদি এখানে 3টাকে ধরলাম n1 এবং পেন ছিল ফার্স্ট ক্ষেত্রে ইউনিট, তাহলে ধরলাম u1, তাহলে এখানে 6 যদি হয় n2, তাহলে সেকেন্ড ক্ষেত্রে ক্যাপ ছিল ইউনিট, তাহলে লিখতে পারি কি u2। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম, এই সিস্টেম অফ ইউনিটের ক্ষেত্রে যদি ইউনিটটির মান বড় হয় তাহলে তার মাল্টিপলের মান ছোট হবে, এবং যদি ইউনিটটি ছোট হয় তাহলে তার মাল্টিপলের মান বড় হবে। তাহলে ধরো তোমাকে আমি বললাম যে 4.2 জুল সমান 1 ক্যালোরি। তাহলে এখানে কে বড় ইউনিট? দেখো যার মাল্টিপলটি বড় হবে সেটি ছোট ইউনিট হবে। এখানে আগেই দেখেছি আমরা যে দেখো এখানে 6 ছিল বড় মাল্টিপল, তাহলে তার একক হয়েছিল ছোট। একইভাবে তাহলে কি 4.2টি এখানে বড়, তাহলে এখানে জুল হবে ছোট একক, ক্যালোরি হবে বড় একক। একইভাবে দেখো 1 ইলেকট্রন ভোল্ট সমান হয় 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এখানে খেয়াল করো, তাহলে এখানে ছোট ইউনিট কোনটি, ইলেকট্রন ভোল্ট না জুল? যে এইখানে এই 10⁻⁻19কে আমি যদি নিচে আনি তাহলে আমি কী লিখতে পারবো, 1 ইলেকট্রন ভোল্ট সমান লিখতে পারবো 1.6/10⁻19 জুল। অর্থাৎ এই 10⁻19কে আমি যদি এদিকে নিয়ে যাই তাহলে কী লিখবো, 1.6 জুল ইকুয়াল টু 10⁻19 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো এখানে 10⁻19 মানে একের পিঠে 19টি শূন্য, তার মানে এর মাল্টিপলটি অনেক বড়। ইলেকট্রন ভোল্ট কিন্তু অনেক ছোট ইউনিট, তাহলে 1.6 জন্য ছোটো মাল্টিপল, তাহলে 1.6-এর জন্য তাহলে কি জুলটি এখানে বড় একক হবে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে যদি মাল্টিপলটি বড় হয় তাহলে ইউনিটটি ছোট হবে, এবং যদি মাল্টিপলটি ছোট হয় তাহলে ইউনিটটি বড় হবে। তুমি দেখো যদি আমি লিখি 1 ভোল্ট, তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছিলে, দেখো যে 1 ভোল্ট সমান হয় 1/300 স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট কিন্তু সিজিএস একক আর ভোল্ট কিন্তু এসআই একক। তাহলে এইখানে এই 300টাকে গুণ করলে কত হবে, 300 ভোল্ট সমান 1 স্ট্যাট ভোল্ট। তাহলে দেখো এখানে কার গুণিতক বেশি, এখানে দেখো 300 এর গুণিতক দেখো বেশি, তাহলে ভোল্ট এখানে ছোট একক। এবং দেখো এখানে স্ট্যাট ভোল্টের সঙ্গে 1 আছে, তাই না? তাহলে 1 হচ্ছে গুণিতকের মানটি ছোট, তাহলে স্ট্যাট ভোল্টের মানটি এখানে বড় হবে। অর্থাৎ সিজিএসের এখানে একক দেখো বড়, এসআইয়ের একক ছোট। তাহলে এমনি কোনো কথা নেই যে সিজিএসই সবসময় ছোটো হয়, এসআইও ছোট হতে পারে। তাহলে এখান থেকে তাহলে এই যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলা থেকে আমি কি লিখতে পারবো যে ইউ প্রপোর্শনাল টু 1/n। অর্থাৎ যত নিউমেরিক্যাল ভ্যালুর মান বাড়বে তত ইউনিটের মান ছোট হবে। তো লাস্টে আমরা একটা এমসিকিউ করে নিই। এমসিকিউটি হলো দ্য ম্যাগনিটিউড অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি, 4টি অপশন ছিল, ডিপেন্ডস অন দ্য মেথড অফ দ্য মেজারমেন্ট, ডাজ নট ডিপেন্ড অন দ্য মেথড অফ দ্য মেজারমেন্ট, ইজ মোর ইন এসআই সিস্টেম দ্যান ইন সিজিএস সিস্টেম, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফান্ডামেন্টাল ইউনিটস অফ দ্য মাস, লেন্থ অ্যান্ড টাইম। অর্থাৎ বাংলায় বলেছে যে কোনো ভৌত রাশির মান পরিমাপ পদ্ধতির উপর নির্ভর করে, পরিমাপ পদ্ধতির উপর নির্ভর করে না, সিজিএসের সিস্টেমের তুলনায় এসআই সিস্টেমে বেশি হয়ে থাকে, ভর দৈর্ঘ্য ও সময়ের মৌলিক এককের সাথে সরাসরি সমানুপাতিক। দেখতে পেলে যে ভর দৈর্ঘ্য ও সময় ছাড়াও কিন্তু আরও 4টি মৌলিক রাশি আছে, তাদের ওপরও কিন্তু বাকি রাশিগুলি নির্ভর করতে পারে। তো এখানে যেহেতু নির্দিষ্ট কোনো ভৌত রাশি উল্লেখ করেনি, তাই শুধুমাত্র ভর দৈর্ঘ্য এবং সময়ের ওপরে যে সেটি নির্ভরশীল হবে কিন্তু আমরা বলতে পারি না। তাহলে 4 নম্বর অপশনটি ভুল হয়ে গেল। থার্ডে যায় সিজিএস সিস্টেমের তুলনায় এসআই সিস্টেমে বেশি হয়ে থাকে। তো দেখলাম যে 300 ভোল্ট সমান ছিল 1 স্ট্যাট ভোল্ট, আর স্ট্যাট ভোল্ট ছিল সিজিএস একক আর ভোল্ট ছিল এসআই একক। তাহলে এসআই ছোট হতে পারে, এখানে 300 হচ্ছে ভোল্টের গুণিতক যার মানটি বড়, অর্থাৎ ভোল্টের মানটি ছোট হবে।
অর্থাৎ একের এখানে মানটি ছোট, অলটি বড় হবে, তাহলে স্ট্যাট ভোল্ট সিজিএস, তাহলে সিজিএস হওয়া সত্ত্বেও কিন্তু স্ট্যাট ভোল্ট বড় একক, তাই এখানে কোনো কন্ডিশন নেই যে সিজিএস সিস্টেমের তুলনায় এসআই সিস্টেম সবসময় বড় হবে, তাহলে এটিও ভুল। আর ফার্স্ট অপশানটি কি, পরিমাপ পদ্ধতির ওপর নির্ভর করে। দেখো একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে বললাম যে এখান থেকে এ একটি পয়েন্ট আছে, এখানে একটি সি পয়েন্ট আছে, আর মাঝে একটি বি পয়েন্ট আছে। তো আমি ধরলাম এ থেকে বি পয়েন্টের দৈর্ঘ্য হলো 1 মিটার, আর বি থেকে সি পয়েন্টের দৈর্ঘ্য হলো 2 মিটার। তাহলে তুমি এখানে ভাগ ভাগ করে মাপছো, ধরো তুমি এ থেকে বি মাপলে, বি থেকে সি মাপলে, তাহলেও কিন্তু তুমি 3 মিটারই মাপবে। ডাইরেক্ট এ থেকে সি মাপো, সেক্ষেত্রেও তুমি কিন্তু 3 মিটারই মাপবে। তাহলে এখানে তুমি কোন পদ্ধতিতে মাপলে তার উপর কি নির্ভর করলো না, কারণ তুমি যদি যে কোনো রাশিকেই মানো, তোমার পদ্ধতির উপর কোনোভাবে সেটি নির্ভরশীল হবে না, মানটি একই থাকবে, মানটির কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ এখানে পরিমাপ পদ্ধতির উপর নির্ভর করে না, অর্থাৎ সেকেন্ড অপশনটি আমাদের এখানে ঠিক হবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর কোনো ডাউট থাকলে আমাকে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এত দূরই, বাই জিনিয়াস।